আমাদেরকেও খেপাবেন না, আমরাও রাস্তায় নামতে প্রস্তুত আছি। আমরা আমাদের অস্তিত্ব জানান দিব এবং সেটা অবশ্যই এদেশে 30 থেকে 40 লক্ষ বীর মুক্তিযোদ্ধার সন্তান একটা পরিবার আমরা প্রস্তুত আছি। 9.5% কোটা এখনো বহাল আছে, যেই দেশটা থেকে আমরা কিন্তু স্বাধীন করেছি, ঠিক আছে, সেই দেশে 92.5% কোটা আছে। আপনারা নেটে সার্চ দিলে পেয়ে যাবেন, যদিও সেটা প্রদেশ ভিত্তিক, ঠিক আছে। আমাদেরও তো প্রদেশ ভিত্তিকের মতোই, যেমন আপনার খাগড়াছড়ি, রাঙ্গামাটি বা যেটাকে অনগ্রসর অংশ আমরা বলে থাকি, ক্ষুদ্র নিগোষ্ঠী, সেখানে আপনি যদি ভারতের দিকে তাকান, সেখানে কিন্তু বিভিন্ন কাস্ট যেটা আছে তাদের জন্য কিন্তু 59% কোটা ব্যবস্থা আছে এবং তাদের কোটা ব্যবস্থা কিন্তু আমরা অনেক সময় অপব্যাখ্যা করে থাকি, ভুলভাবে ব্যাখ্যা করে থাকি। সেই কোটা কিন্তু নিখুঁতভাবে অনুসরণ করা হয় সরকারের পক্ষ থেকে, ঠিক আছে। অর্থাৎ যারা কোটায় আবেদন করে থাকে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য যারা কোটাদারি আছে, অর্থাৎ কোটার প্রার্থীরা শুধু কোটার প্রার্থীদের সাথে আপনার কম্পিটিশন করে থাকবে। একটা বিষয় দেখেন, ভারতে যারা কোটার প্রার্থী তারা কিন্তু আমরা যেরকম বাংলাদেশে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে অর্থাৎ সকল শিক্ষার্থীদের সাথে সাধারণ কোটার প্রার্থীদের সাথে যেরকম কম্পিটিশন করে প্রিলি, রিটেন, ভাইভা পাস করে প্রায়োগিক ক্ষেত্রে কোটার সুবিধা পাই, কিন্তু ভারতে কিন্তু সেটা নয়। ভারতে কোটাদারীদের সাথে আবেদন করবে এবং তাদের খাতাগুলি সেভাবে পর্যালোচনা করে অর্থাৎ তাদের মেরিট তৈরি করা হবে, অর্থাৎ তাদের ভিতরে তাদের একটা মেরিট তৈরি হবে। সেজন্য যারা আবেদন করে থাকে ম্যাক্সিমামই এটা সুবিধাভোগী হয়। কিন্তু আমাদের দেখা যাচ্ছে এই যে বিসিএস এ বর্তমানে আবেদনকারীর সংখ্যা কিন্তু 4.5 থেকে 5 লক্ষর মতো, অর্থাৎ তাদের সমান যোগ্যতা নিয়ে আমরা আবেদন করে থাকি, তাদের সাথে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে প্রিলিমিনারি পাস করে থাকি, তাদের যে নাম্বার আমাদের সেই নাম্বার, এবং তাদের সাথে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আমরা রিটেন পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকি, তাদের যেই মার্কস আমাদের সেই পাস মার্কস, এবং পরবর্তীতে আমরা যখন বাই যাই সেই বাই অর্থাৎ 50% মার্কস আপনারা নিশ্চয়ই জানেন, সবাইকে সেই 50% মার্কস পেয়েই কৃতকার্য হয়েই কিন্তু কোটা ব্যবস্থার মাধ্যমে আপনার আমাদের যেতে হয়। অর্থাৎ অত্যন্ত জটিল এবং নিখুঁত এবং স্ক্রিনিং করে করে আমাদেরকে নেওয়া হয়, তারপরেও বলা হয় যে আমরা অমেধাবী, কোটা আছে মানেই চাকরি নিশ্চিত। অর্থাৎ এটা হচ্ছে ভুল ব্যাখ্যা। আপনি যদি কানাডার দিকে তাকান, সেখানে প্রায় 46% মতো বিভিন্ন ভাবে কোটা দেওয়া হয়। আপনি যদি আমেরিকা বা চীনের দিকে তাকান, সেখানে কিন্তু পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর আগেই নির্দিষ্ট পরিমাণে একটা মার্কস দেওয়া হয়, কারণ হচ্ছে এই তাদেরকে মূল স্রোতে নিয়ে আসবে। আপনি এই যে বিভিন্ন দেশগুলিতে যাচ্ছি আমরা, বিভিন্ন সময় গ্রিসে লুক নিচ্ছে, আপনারা দেখেন এই যে সাম্প্রতিক সময় মনে হয় সবচেয়ে আলোচিত ইতালি কিছু লুক নিবে, আপনারা জানেন নিশ্চয়ই। এই যে ইতালি লুক নিবে সেটা কিন্তু একটা কোটা সিস্টেমের মাধ্যমে নিবে। আপনার একটা সিজনাল এবং নন সিজনাল দুইটা ভিসা মনে হয় তারা দিচ্ছে, সেটা কিন্তু একটা কোটার মাধ্যমে যাবে যে এই বাংলাদেশের জন্য আমরা কত % কোটা রাখবো, সেই কোটা অনুযায়ী আমরা কতজন লোক বাংলাদেশ থেকে নিতে পারবো। অর্থাৎ আমি শত শত মানুষ আবেদন করলেও সেখানে কিন্তু যাওয়ার সুযোগ নেই, অর্থাৎ তাদের কোটা পূরণ করে কিন্তু আমাদের যেতে হচ্ছে। আরেকটা বিষয় যদি আপনারা বলি, যদি এটা অপ্রাসঙ্গিক এই জায়গাটাতে, অর্থাৎ আমরা সারা বিশ্বের যে সবচেয়ে শক্তিশালী একটা সংগঠন ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ আমরা যেটাকে বলে থাকি, সেই জাতিসংঘের মহাসচিবও কিন্তু কোটায় নিয়োগপ্রাপ্ত। আপনারা জানেন কিনা আমি জানি না, বিজ্ঞ সাংবাদিক বৃন্দ হয়তো বা জেনে থাকবেন, জাতিসংঘের মহাসচিব কিন্তু কোটায় নিয়োগপ্রাপ্ত। যদি কোটায় না থাকতো তাহলে আজকের আমেরিকা, এই চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি যে বিগ 5 আছে, তারা কিন্তু কখনো জাতিসংঘের মহাসচিব অন্য কাউকে হইতে দিত না। কখনো কোফি আনান মহাসচিব হতো না, কখনো এই যে মুক্তিযুদ্ধের সময় মায়ানমার থেকে মহাসচিব ছিল উতান্ড, সে কখনো মহাসচিব হইতো না। কেন? কারণ হচ্ছে তারা শক্তিশালী, তারা সবসময় তাদের হাতে কবজায় রাখতে চায় সবকিছু। কিন্তু একটা কোটা ব্যবস্থা আছে, সেটা আপনারা হয়তোবা জেনে থাকবেন একটু স্টাডি করলেই। হঠাৎ একটা প্রথম 5 বছর যদি আপনার আমেরিকার এশিয়া থেকে হয়, পরবর্তী 5-এ দেখা যাবে আপনার মধ্য আমেরিকা থেকে নিতে হবে, পরে 5 বছর দেখা যাচ্ছে ইউরোপের কোনো একটা অংশ থেকে নিতে হবে। অর্থাৎ এভাবে 7টা ক্রাইটেরিয়াতে তারা কিন্তু ভাগ করে রেখেছে যে এই 5 বছর এখান থেকে বা এই 10 বছর এখান থেকে হয়ে গেছে, পরবর্তীতে তারা আর কিন্তু এই অংশ থেকে কখনো কি করতে পারবে না, আবেদন করতে পারবে না বা সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না। তার মানে এই যে জাতিসংঘ, যেটার বাংলাদেশে বিশ্বের যে দেশগুলি আছে প্রত্যেকটা দেশই কিন্তু সদস্য, সেই দেশের যে আমরা সদস্যগুলি আছি, সেই সংগঠনের যে সদস্যগুলি আছি, সেই সদস্য রাষ্ট্রগুলি যেটা সদস্য, সেই যে ইন্টারন্যাশনাল সংস্থা আছে জাতিসংঘ,
সেই জাতিসংঘের মহাসচিব কিন্তু কোটায় নিয়োগপ্রাপ্ত। আমরা শেষ পর্যায়ে চলে আসছি একদমই, ঠিক আছে। যাই হোক, তার মানে হচ্ছে কোটা ব্যবস্থা আছে, এবং যে আমরা জিএসপি সুবিধাটা পেয়েছিলাম, আমরা কিন্তু একদম বাতিল হওয়ার পর যে আমাদের অর্থনৈতিক উন্নতি আরেকটু হওয়ার কারণে আমাদের জিএসপি কিন্তু এখন স্থগিত অবস্থায় আছে, এবং সেই জিএসপি কিন্তু কোটার মাধ্যমে পেয়েছিলাম, ঠিক আছে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে কোটা ব্যবস্থা বড় ফ্যাক্ট না, এই দেশের জনসংখ্যা অনেক বেশি, বেকারত্ব দিন দিন বাড়ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক বাড়ছে, এবং শিক্ষিতের হার অনেক বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের যে সরকারি যে পদ সংখ্যা বা সরকারি যে আসন সংখ্যা, কর্মচারী বা কর্মকর্তা, সেটা কিন্তু বৃদ্ধি পায় নাই, সেটা পাচ্ছে না, ঠিক আছে। সেই জন্য আমাদের বেকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য আমাদের কোটা বাতিল করতে হবে। আমার চাকরি দরকার, আমার কোটা বাতিল করতে হবে, মূল টার্গেটই এইটা। সেই জন্য মুক্তিযোদ্ধা পরিবারকে টার্গেট। কিন্তু আমাদের দুঃখ হচ্ছে যে আমরা আদালতে গেলাম, মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিলেন, এখন সেটা আপনাদের আপিল বা অন্য জায়গায় যাওয়ার সুযোগ আছে, কিন্তু আমরা তো আপনাদের প্রতিদ্বন্দ্বী না। বীর মুক্তিযোদ্ধারা নিজের জীবন ত্যাগ করে দেশটা স্বাধীন করেছেন, আমরাও এই দেশটাকে ভালোবাসি, আপনারাও ভালোবাসেন, কিন্তু এই মুক্তিযোদ্ধাদের নিয়ে, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে, বীর মুক্তিযোদ্ধা পরিবারদেরকে নিয়ে এত ট্রল কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ট্রল কেন? এত বাজে মন্তব্য, এত অশালীন শব্দ কেন? আমি যদি আসলে 2018 সালের কিছু বিষয় আসলে দেখাই, আপনারা অবাক হয়ে যাবেন এটা কতটুকু ন্যাক্কারজনক শব্দগুলি এরা প্রয়োগ করে থাকে, ঠিক আছে। এগুলি আমার মুখে আসলে বলা সম্ভব নয়। এটা 2018 সালের স্ক্রিনশট, এবং এই স্ক্রিনশট গুলি আমাকে আন্দোলনে পরিচিত করেছিল যে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, যারা এই যে অশালীন ভাবে অশ্রাব্য শব্দ প্রয়োগ করছে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। নো, কোনো অশালীন শব্দ ব্যবহার করা যাবে না, ঠিক আছে। যে এই যে শব্দগুলি প্রয়োগ করেছিল এবং প্রতিনিয়ত করে যাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, এবং সবার তাদের প্রতি অনুরোধ থাকবে যে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে যাতে কোনো ভাবে অশালীন শব্দ প্রয়োগ না করা হয়, এটা সবার প্রতি অনুরোধ থাকবে। আর যদি সামনে অবস্থাগুলি দাঁড়ায়, তাহলে তাদেরকে বলবো আমাদেরকেও খেপাবেন না, আমরাও রাস্তায় নামতে প্রস্তুত আছি, আমরা আমাদের অস্তিত্ব জানান দিব, এবং সেটা অবশ্যই এদেশে 30 থেকে 40 লক্ষ বীর মুক্তিযোদ্ধার সন্তান, একটা পরিবার, আমরা প্রস্তুত আছি। সবার প্রতি অনুরোধ থাকবে, আন্দোলনকারীদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আন্দোলন করুন, কিন্তু আমার আকুল আবেদন, বীর মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে ট্রল বা বিভিন্নভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করবেন না।